হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আপনি কি দেখেছেন বা দেখছেন আমাদের সাবজেক্টটা? মধুর রঞ্জন বাবু, আচ্ছা হ্যাঁ দেখছি তো। পুরোটা পড়া হয়নি, কিছুটা পড়েছি বুঝলেন। আচ্ছা, পুরোটা পড়তে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো পড়বো, ভালো লাগছিল। আপনাদের ভালোই আছে চিন্তা ভাবনা। ভালো বলছেন না এমনি বলছেন আমাকে খুশি করার জন্য? দেখুন, হ্যাঁ, খুশি করার জন্য মানে পুরোটা তো সহমত হতে পারবো না, কারণ আমি আলাদা চিন্তাধারার একটা আছি। সেই জন্য কিন্তু দেখুন, যে হোক আপনাদের উদ্দেশ্যটা তো ভালো। আপনারা তো মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার ভালোর জন্য বলছি না, যে মানুষ যখন কোনো উদ্যোগ নেয় এবং তার উদ্দেশ্যটা ঠিকঠাক থাকে, তখন ও যাই করুক আর কি, মানে সেটা শুভই আর কি। মানে আপনার উদ্দেশ্য তো খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না, তাহলে আপনার মধ্যে হয়তো মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু উদ্দেশ্যটা ভালো বলে সবই ভালো, আমি এইভাবে বিশ্বাস করি, বুঝলেন। না, এভাবে তো আপনাকে আপনি ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, আপনি যখন এই অবধি বুঝেছেন তো পুরো বিষয়টাকেও বুঝে আলোচনা করুন যে কোথায় অসঙ্গতি আছে সেটাই। কারণ হ্যাঁ, হ্যাঁ। এটা তো না না না, অসঙ্গত আমি পড়ছি, আমি পড়লাম যেমন আপনাদের, আমি বলি আপনার কিছু একটু বলি আমি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। ও, যেমন প্রথম যে জায়গাটা করলাম, যে আপনাদের মূল উদ্দেশ্যটাকে আপনারা মানে সুখের, মানুষের উদ্দেশ্য সুখটাকে ধরেছেন। হ্যাঁ, হুম। এই জায়গাটায় আমার একটু আলাদা চিন্তা আছে। ঠিক আছে। যেহেতু আমি একটু মানে স্পিরিচুয়ালিটি নিয়ে প্রচুর পড়াশোনা করছি, মানে সব ধরনের দর্শনগুলো, সেই জায়গা থেকে আমার একটু মানে আলাদা মত ইয়ে আছে আর কি, বুঝলেন। মানে আপনাদেরটা আমি মানে নয় যে আপনাদেরটা আমি বলছি যে ভুল বলছি না, মানে আলাদা আর কি মানে একটা বাস্তবে চিন্তা। বাস্তবে আপনি সুখী হতে চাইছেন বা সুখের জন্যই সবকিছু করছেন, কিন্তু এটা স্বীকার করতে চাইছেন না, তাই তো? না সেটা নয়, তাহলে তো উল্টো হয়ে গেল। তাহলে সেটাই উল্টো হয়ে বলছি। গেল না, পুরোপুরি। আপনি কি সুখী হতে চাইছি না তা নয়, মানে সুখটাই একমাত্র উদ্দেশ্য, এই এই যে চিন্তা ভাবনাটা, সেইটার আমি এগেনস্টে আর কি। শুধুমাত্র সুখের চিন্তা ভাবনা হলে কি হয় যে সবাই যথেচ্ছাচার আছে না, যে আমি সুখ চাই, সুখের জন্য যা ইচ্ছা করতে পারি, জিনিসটা এই ধরনের একটা চলে আসে, ওইটার আমি বিরোধী আর কি। সুখের জন্য যা ইচ্ছা সে করবে কেন? সে তো সুখের জন্যই করবে সবকিছু। যা হ্যাঁ তো ইচ্ছা যা ইচ্ছা তা করবে কেন? কেন সুখ পেতে হবে? হ্যাঁ, তার জন্য যা ইচ্ছা করতে হবে, তার জন্য তো সুখের জন্য তো বন্দোবস্ত আছে, ব্যবস্থা আছে। সেইভাবে সে যাবে, কিন্তু না থাকলে তো সে যা ইচ্ছা তা করবেই। সে সুখ পেতে চাইছে, অথচ আপনি তাকে মানা করছেন, তাকে বলছেন না, তুমি ত্যাগ করো, তুমি উপাসনা করো। না 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 না, ত্যাগ উপাসনা একদম না, আমি ওই চিন্তা ভাবনাতে বলছি না। ত্যাগ উপাসনা না, আমি বলতে চাইছি যে ধরুন সুখের ব্যবস্থা করাটার আমি একদম বিরোধী না। আমি আপনার লিখেওছি মাঝে মাঝে দেখবেন যে আমি সুখের ব্যবস্থাতে আহ, আমি সবসময় সাপোর্টে আছি। যদি কোনো সব ব্যবস্থা আপনি আরো বেটার ব্যবস্থা নিয়ে আসেন, তার জন্য আমি সাপোর্টে থাকবো। আপনার যদি কোনো সাহায্য লাগে আমি সাহায্য করব, কিন্তু মানব জীবনের যে মূল উদ্দেশ্য সুখ পাওয়া, এই জায়গাটায় আমার সমস্যা। সেটা কি? সেই সমস্যাটা আপনি তো বলুন, তার থেকে যদি বেটার কোনো বাস্তবিক থাকে তাহলে আমরা সেটাকে নিয়ে নেবো। সেটা হচ্ছে বলুন, যে তার থেকে বেটার কি আছে? বেটার বলতে এটাই বলতে চাইছি আমি, যে ধরুন এই যে লাইফটা আছে, যেটা ক্ষয়মান একটা, ঠিক আছে, মানে শেষ হয়ে আসছে। এরপরে আমি জানি না যে অ্যাকচুয়ালি জীবনের উদ্দেশ্যটা কি। আপনি হয়তো একটা মতবাদে বলে দিলেন যে সুখ পাওয়াটা একটা উদ্দেশ্য, ঠিক আছে। আর আর সেটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে তাহলে কি শুধুমাত্র সুখ পাওয়াটাই উদ্দেশ্য? এইটা আমি অন্য কিছু হতে ভাবতে পারি, যে জীবনের উদ্দেশ্য আরো অন্য কিছু হতে পারে, যে আরো নিজেকে আরো বেটার ভাবে জানা, নিজের একটা খোঁজ, যে সুখ ছাড়া আরো কিছু কি হতে পারে না। কারণ বেশিরভাগ মানুষ সুখ চায়, আর সুখের পেছনে ছুটে যত ধরনের সমস্যার মধ্যে পড়েছে, তাহলে সুখ পেতে গিয়ে যত ধরনের ঝামেলাগুলোকে সে নিয়ে নেয় জীবনের। এমন তো হতে পারে যে সুখ মানে কি, যে সবার সুখেই সুখ আছে, এরকম তো হতে পারে যে আমি কষ্টে আছি অথচ আমি অন্যের সুখে সুখী, এমনও তো সিচুয়েশন হতে পারে। হ্যাঁ, সে তো সেই উদ্দেশ্য তো সুখী হলো না। হ্যাঁ, এবার সুখ, তাহলে আপনি সুখ মানে আপনিও তো ব্যাখ্যা দিতে পারছেন, আমি একটু আপনাকে বলে দিই। হ্যাঁ আমি হ্যাঁ বুঝছি আপনার শুনে। সুখ, ধরুন, একটা হচ্ছে ব্যক্তিগত সুখ, হ্যাঁ। পারিবারিক সুখ, হুম হুম সামাজিক সুখ, হুম সমষ্টিগত সুখ। হুম। কি বললেন লাস্টেরটা? আবার বলবো, না, শেষেরটা বলুন। সমষ্টিগত সুখ মানে সমষ্টিগত সুখ, সকলের আচ্ছা সুখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেটা আছে না, যে বসুধৈব কুটুম্বকম,
হুম 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 মানে সমস্ত প্রাণীর জন্য সুখ, বা প্রকৃতির যা আছে হ্যাঁ হ্যাঁ সকলের জন্য সুখ। ঠিক আছে, এখন এই সুখটা এসছে কোত্থেকে? দেখুন, আমরা বেসিক্যালি পূর্বে যা কিছু পড়েছি বিভিন্ন রকম স্ক্রিপচারে, বা ধর্মীয় পুস্তকে হোক বা আধ্যাত্মিক পুস্তকে হোক বা বেদ উপনিষদ যা রয়েছে, সেসব আমাদের মাথায় রয়েছে, তাই না? কিন্তু হুম আমরা যদি সেসবকে মাথায় নিয়েও আমরা যদি বাস্তবের নিরিখে দেখি যে বাস্তবে একটা চেতনা, একটা মানুষ সে কি চাইছে, সে কিসের জন্য কাজ করছে, কিসের জন্য বেঁচে আছে, কি দেখছে, এই যে ইচ্ছে হুম যে জাগ্রত হচ্ছে মনের মধ্যে, সেটা কোত্থেকে আসছে, কেন আসছে, হুম, এটাই তো বাস্তবিক সত্য। এটাকে তো আপনি কোনো কিছুই দিয়ে মিলিয়ে দিতে পারেন না, রুদ্ধ না করে এটা দিতে পারেন সত্যি, না। হ্যাঁ যে এটা কারণে সত্যি। যে কারণে বুদ্ধ চেষ্টা করেছে অনেক, যে দুঃখকে নির্মূল করার জন্য, সেটা পারেনি। সেসব উনি বলেছে যে না, যে ইচ্ছেকেই সংবরণ করো, ইচ্ছেকেই ত্যাগ করো। তার জন্য অনেকগুলো ধাপ দিয়েছে, তাই না? হুম 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 অনেকগুলো মার্গ দিয়েছে, শেষে নির্বাণ। তো হুম এটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি। ২,৫০০ বছর আগে বুদ্ধ এসেছেন, এবং ২,৫০০ বছর আমরা এক্সপিরিয়েন্স করে নিয়েছি যে হুম এটা হুম। সম্ভব হয়নি, তাই না? যে ইচ্ছেকে কিন্তু ত্যাগ করা সম্ভব নয়। যে হ্যাঁ, এত দূর আপনি বললেন এটা ঠিক আছে, কিন্তু এরপরে দেখুন যখন বুদ্ধের আরো ভেতরে যাবেন বলছি, আপনি। হ্যাঁ বলছি, এবারে বলছি, হ্যাঁ আমি শেষ করে দিই। এরপরে দুঃখকে ত্যাগ করার কথা বলেছেন। উনি যদি এইটা বলতেন যে যে দুঃখকে ত্যাগ, ভুল বললাম, ইচ্ছেকে ত্যাগ করার কথা বলেছেন, তাতে দুঃখটা চলে যাবে বলেছেন। কিন্তু পাশাপাশি যে সুখের বিষয়টা আছে, উনি সেটা কিন্তু মাথায় আনেননি। উনি, জানি না কেন ওইটা নিয়ে উনি করেননি, যে মানুষ যে সুখী হতে চাইছে, যে সুখের বন্দোবস্ত করে দেওয়া, যদি সুখের বন্দোবস্ত করে দেওয়া যায় তার মতো করে, তাহলে তো সংঘাতটা আসে না। সেখানেই আসে ব্যবস্থাপনার প্রশ্ন। কারণ চেতনা তো সুখী হতে চাইছে, চেতনা তো যা কিছু করছে সুখের জন্যই করছে। এটা আপনি বিভিন্ন ভাবে দেখুন, ব্যাপারটা সেখানেই আসবে যে চেতনা বাস্তবিক সুখী হতে চাইছে। আপনার যেমন, আপনাকে আমি এটা ফেসবুকে লিখেছিলাম যে আপনাকে চিমটি কাটলে আপনার ব্যথা লাগে, মানে দুঃখ আপনি চান না, তাই না? দুঃখ অনুভূত হয়। তো নিজের অনুভব দিয়ে দেখুন যে সকাল থেকে রাত অব্দি আমরা যা কিছু করছি তা কিসের জন্য করছি? নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য নয়, সমষ্টির জন্য করছি। সুখের জন্যই করছি। কারণ চেতনাই এটা চাইছে। এটা এটা কোনো নতুন কোনো তত্ত্ব বা থিওরি নয়, এটাকে আরো স্পষ্ট করে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় নিয়ে আসছি, আর কিছু নয়। মানুষের হ্যাঁ জীবন যেমন তেমনই, তার জীবন দিয়ে সে যাচাই করে দেখুক এটা সুখ চাইছে, বাস্তবিক সত্য এটা কিনা। কিন্তু জন্য আমি ঠিক আছি, সুখ সবাই চাইছে, এটাতে আমি বিরোধী বিরোধী নয়। হুম, আমি যেটা এবার আমি বলছি আমার ভিউ পয়েন্টটা। এবার যদি আপনি দর্শনের গভীরে যখন আমি পড়ছি, ঠিক আছে, সে বৌদ্ধ দর্শন বলুন বা বেদান্ত দর্শন বলুন বা উপনিষদের দর্শন যেটা, তখন সেখানে কিন্তু একটা আলাদা কথা তারা বলছে। তারা বলছে যে সুখের চাহিদাটা হচ্ছে একটা ওপরের একটা ভাব আর কি, সেটা আসছে ভেতরের অপূর্ণতা থেকে। মানে আমাদের চেতনা ধরুন ধীরে ধীরে জড় জায়গা থেকে ধরুন পশুর থেকে ধীরে ধীরে মানবতায় আমরা এসেছি, এটা তো সত্যি বিবর্তনের ইতিহাসে। তাহলে আমাদের ভিতরে সেই যে পশুও তো একটা সুখ চায়, শারীরিক সুখ চায়, সে খাদ্যের মাধ্যমে সুখ অর্জন করছে, থাকার জন্য সুখ চাইছে। তাহলে আমরা তার জায়গায় বেটার কেন, যে আমাদের মধ্যে সুখ পেয়ে নিয়েও আমরা কিন্তু সুখটাতে তৃপ্ত হতে পারি না। এইটা কিন্তু মানুষ মানে কি বলুন না, একটা সেই যেমন মাসলো থিওরিটা যদি আপনি দেখেন, সেখানেও একটা জায়গা আছে যে একটার পর একটা চাহিদা সে পূরণ হয়েই যাচ্ছে ওর, কিন্তু কোনো জায়গাতে সে থামতে জানছে না। আপনি বলছেন যে হ্যাঁ পুরো ব্যবস্থাটা সব ঠিকঠাক থাকলে, কিন্তু পুরো ব্যবস্থা যদি সব ঠিকঠাক থাকেও তবু কি সে একজন মানুষ সম্পূর্ণ তৃপ্ত হতে পেরেছে? যাদের ব্যবস্থা পুরো সব ঠিকঠাক আছে, মানে এমন বলতে পারেন না যে গোটা পৃথিবীর ব্যবস্থার মধ্যে কেউই এখনো পর্যন্ত সুখ পায়নি, আপনি কি বলতে চাইছেন? তাহলে কোন সুখের কথা বলছেন? মানে সবাই পুরো ব্যবস্থা, আমি এটা বলতে চাইছি, না ব্যবস্থাটার বিরোধিতা করছি না, আমি বলতে চাইছি যে সুখ পাওয়ার পরেও মানুষ অতৃপ্ত বোধ করে, আমি এই কথাটা বলতে চাইছি। তো সুখের ব্যবস্থার জন্য আপনি যা করতে পারেন সে তো ভালোই হলো, একটা স্টেজ পর্যন্ত সুখের ব্যবস্থা এলে তবেই তো সে তো আরো ভিতরে ঢুকতে পারবে। যে খিদা আছে পেটে সে তো আর অন্য কিছু ভাবনাই আসবে না। তো খিদার ব্যবস্থা করা, খাদ্যের ব্যবস্থা করা, সুব্যবস্থা করা, এতদূর পর্যন্ত আপনার যা যা সাপোর্ট লাগে আমি সবতে রাজি আছি। কিন্তু মূল দর্শনটাতে এই যে অপূর্ণতার জায়গাটা, যে মানব জীবন, বেদান্ত দর্শন বলছে, বৌদ্ধ বলছে যে মূল জায়গাটা অপূর্ণতাটাকে মানে আমরা ভরাতে চাইছি কোনোভাবে, সেই অপূর্ণতাটা হচ্ছে চেতনার অপূর্ণতাটা। আর সেই চেতনার অপূর্ণতাটা তখনই তৃপ্তি পাবে যখন সে একত্বে পৌঁছাবে। মানে আমার চেতনা আরেকজনের, আপনার চেতনা এখন আলাদা মনে হচ্ছে যেহেতু দুটো আলাদা শরীরের মধ্যে আছি। এরপরে যদি আমরা যত পেছনে বুঝবো চেতনাটাকে, যে আমরা মূলত একই জিনিস চাইছি, আপনি যেমন বলছেন যে সবাই সুখ চাইছে, তাহলে সবাই এক জায়গায় পৌঁছে গেলাম, মানে চেতনা সুখ চাইছে, তো একত্রে একটা জায়গায় পৌঁছালাম। এবার চেতনা কেন সুখ চাইছে,
এর পেছনে যখন আমি দর্শনের গভীরে যাচ্ছি, তখন বুঝতে পারছি যে তার ভিতরে একটা অপূর্ণতা আছে। সেই অপূর্ণতাটাও বিভিন্ন বস্তু হোক, সুখের বস্তু দিয়ে সে মেট আপ করতে চাইছে, কিন্তু পাওয়ার পরেও তার মধ্যে অতৃপ্তি থেকে যাচ্ছে। বারবার তখন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে সে জাম্প করছে। হ্যাঁ, এক টাইপের ধরনের সুখ থেকে আরেক ধরনের সুখে সে জাম্প করছে। এটা তো বাস্তব। তাহলে সে যদি একটা সুখ পেয়ে তৃপ্ত হচ্ছে না, আরেক ধরনের তার সুখ চাই, হাজার রকমের সুখ পেয়েও সে তৃপ্ত হচ্ছে না। আপনি এটাকে বাস্তবে যে কোনো একটা উদাহরণ সঙ্গে দেখে নেবেন। যেমন মূল বৃত্তি যদি আমি বলি যে কাম বাসনা, কাম বাসনা ধরুন একজন পুরুষ মানুষের মানে একজনের কাছে তৃপ্ত হয় না, মানে হয়তো সামাজিক চাপে সব ব্যবস্থা ঠিকঠাক নেই, হ্যাঁ, তার জন্য সে মেনে নেয়, সেটা অন্য জিনিস। কিন্তু ভেতরে মনে হয় যে না, আমি গোপনে যদি বহুত্বে যেতে পারি তো খুব ভালো। আবার অনেকে, আমি বলতে চাইছি আর কি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করুন। যেমন খাদ্যের বাসনা, আমি এক ধরনের খাদ্যকে মনে হচ্ছে পৃথিবীর সব ধরনের খাদ্যকে একবার করে টেস্ট করি, কিন্তু জীবনটা ছোট, তাহলে সব ধরনের টেস্ট করা সম্ভব না আমার পক্ষে। তার মানে কি, যে আমি যদি একটার পর একটা সুখের আশায় জাম্প করতে থাকি, তাহলে জীবনটা শেষ হয়ে যাবে, অথচ আমার সুখ পাওয়ার বাসনাটা শেষ হবে না। দর্শনের কথা বলছি। তার মানে কি, শুধুমাত্র সুখ পাওয়াটাই যদি জীবনের মূল উদ্দেশ্য হতো, তাহলে একটা সুখ থেকে আরেকটা সুখে জাম্পিং হতো কেন? তার মানে নিশ্চয়ই এর পেছনে অপূর্ণতা আছে, এবং সেই অপূর্ণতাটা একত্ব ছাড়া সম্ভব না। এবং সেই একত্বতা যেটা বৌদ্ধ যেটা বলেছে, যে একই ব্যাপার, বৌদ্ধ আর বেদান্ত দর্শনের ব্রহ্ম বা বৌদ্ধ দর্শনের নির্মাণ, যে অহংয়ের যে অপূর্ণতাটা যতক্ষণ সে বুঝতে পারবে যে আমি পুরো একই আর কি, সবাই একই, একই ধরনের, সবাই চলছি আমরা। মূলত প্রকৃতি চাইছে যে আহ, মানে আমি একটা কবিতা লিখেছিলাম যে প্রকৃতি নিজেই নিজেকে চোখ দিয়ে নিজেকেই দেখে আর নিজেকেই ভোগ করে। হ্যাঁ, যেমন মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, যেটা মূল দর্শন হচ্ছে যে অ্যাকচুয়ালি পুরোটা প্রকৃতি, আমরাও প্রকৃতি, এবং প্রকৃতিটাই আমাদের একত্বতা, এবং প্রকৃতি চাইছে মুক্তি, মানে বেদান্ত দর্শন অনুযায়ী। এবং সেই মুক্তি হচ্ছে বোধের মধ্যে দিয়ে আছে। তো আমি হয়তো অত ভালো বক্তা নেই, মানে বলতে পারছি না, আমি লিখতে ভালো পারি, ঠিক আছে। তো এই জন্য আমার একটু ইয়ে আছে, বাকি আপনাদের ব্যবস্থা ভালো করার জন্য যা যা করতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই, বুঝতে পারছেন? আপনি আপনি যে কথাটা বলছেন সেটা তো এখনকার দর্শন জেনে বুঝে, বা এখনকার যে পুঁজিবাদী ব্যবস্থা, যেখানে হুম মানুষের যেটা বলছেন যে ইচ্ছে পূরণ হচ্ছে না বা সে হুম তৃপ্ত হচ্ছে না, হুম হুম সেটা এসেছে মূলত ব্যবস্থা থেকে। আপনি যখন আজকে আপনার পছন্দের সুস্বাদু খাবার পাচ্ছেন, আপনি তৃপ্ত হচ্ছেন, হুম ওই হুম না যে খুব ভালো লাগলো খেয়ে তৃপ্ত হুম ভাব, কিন্তু কালকে তো তার আবার খিদে পাচ্ছে, তো কালকে তাকে আপনি খাবার দেবেন না? হ্যাঁ, খাবার তো দিতেই হবে। হ্যাঁ, খাবার। হ্যাঁ, তো 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 এটা তো একটা সাইকেল, তাই না? এই সাইকেলের যে অসঙ্গতিটা আসছে সেইটা আমরা দেখবো যে এখানে অতৃপ্তির জায়গাটা কোথায় আসছে। এই হ্যাঁ হ্যাঁ, এটা তো কারণটা ঠিক। আমরা দেখবো, এই কারণটা কি চেতনা থেকে বিকৃতিটা আসছে নাকি বাইরের ব্যবস্থা থেকে আসছে? এখনকার যে পুঁজিবাদী ব্যবস্থা সে তো কম্পিটিশনে চলে, তাই না? যে যত বড় লোক হতে পারে হবে, তার কোনো হ্যাঁ, সীমারেখা নেই, একদম মাপকাঠি নেই, একদম 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 ঠিক না? তো একদম ঠিক। সেই বাইরের ব্যবস্থা থেকে এটা এসছে, এটা কিন্তু অন্তরের ব্যবস্থা নয়। আপনি প্রতিদিন দেখুন একটা মানুষের ইচ্ছে কটা ইচ্ছে থাকতে পারে, আপনি সেই হিসেব করে লিখে দেখুন কতগুলো আপনার ইচ্ছে আসতে পারে। কমন ইচ্ছে বেশি নেই, তা কমন বেশি ইচ্ছে। নেই, তাহলে ওই হুম, সাইকেলের মধ্যেই সবারই জীবন ঘোরাফেরা করছে। একদম। যখন আপনি তার সাথে, যারা আজকে অতৃপ্ত বাসনায় ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে যখন আপনি কথা বলবেন তখন বুঝতে পারবেন যে তার অসঙ্গতিটা কোথায়। আমরা তো বাইরে হ্যাঁ, থেকে অ্যাজাম্পশন করে নিচ্ছি তার তো কোনো সমস্যা আছে, তাই না? আছে সমস্যা আর আছে, হ্যাঁ। সম্পর্কের দিক থেকে যদি দেখেন, যে সম্পর্ক তো মানুষের একটা ব্যক্তিগত বিষয়, যে সে কার সঙ্গে মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে কার সঙ্গে সম্পর্ক রাখবে, কতজনের সঙ্গে রাখবে, সেটা তো আর আমি কাউকে বাধা দিতে পারি না। দেখতে হবে যে সেখান থেকে কোনো অসঙ্গতি, কোনো ক্ষতিকর কিছু উঠে আসছে কিনা, তাই না? এখন ধরুন উভয় যদি পরস্পরের আকর্ষণে সম্পর্ক রাখতে চায়, কতদিন রাখতে চায়, তো তাদের ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত সেইখানে আমরা কি বিষয়। করছি, নাক গলাচ্ছি যে না তুমি এটা করবে না, এটা করবে, এটা করো। সেটা কোত্থেকে আসছে? সেটা আসছে সেখান থেকে ক্ষতিকর কিছু উঠে না আসে, সেই ভয়ের জন্য। যে কিছু ক্ষতিকর কিছু উঠে না আসে, যদি কারোর ক্ষতি না হয়, যদি হুম পরস্পর পরস্পর সুখী হয়, তাতে অসুবিধার কিছু নেই, না না, কোনো অসুবিধা নেই দাদা, কোনো তাই না? অসুবিধা নেই। অবশ্যই। তো বিষয়টা সেইটা, এটা এসছে বাইরের অসম্পূর্ণ সমাজ ব্যবস্থা থেকে, এই বিকৃতিটা এসছে। হ্যাঁ, আমি আমি এটা একদম মানতে রাজি আছি। হ্যাঁ, এটা মানুষের অন্তরের বর্তমান বিকৃতিটা পুরো সামাজিক অব্যবস্থার জন্য, সামাজিক সুব্যবস্থা হলে এই যত ধরনের ধরুন বিকৃতি আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব মিটে যাবে, একদমই মিটে যাবে। সম্পূর্ণ মিটবে না আমার বিশ্বাস, কিন্তু মিটে যাবে, অনেকাংশে মিটে যাবে, অপরাধও কমে যাবে। হ্যাঁ, সবকিছুই কমে যাবে। আপনাদের যে এগুলো পড়ছিলাম, কিছুটা পড়েছিলাম, যে অপরাধের সৃষ্টিটাও হচ্ছে মানুষের এই মানে অব্যবস্থার জন্য। অনেকগুলো অপরাধ ঘটে, ব্যবস্থাগত ভাবে সবাই ঠিকঠাক পেয়ে গেলে অপরাধ প্রবণতাটাও কমে যাবে। একদম ঠিক।
ঠিক আছে, এতদূর পর্যন্ত বলছি তো আপনাদের ব্যবস্থা সুধারের সাথে আমার কোনো বিরোধ নেই, একদম ঠিক বলছেন আপনারা। ঠিক আছে, এবার বলুন আপনাদের মানে পদক্ষেপ কি আছে, মানে আপনারা কি করতে চলেছেন, মানে ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা আছে? আমি সেটা অতটা পড়িনি পুরোটা, তো যদি বলতে পারেন মানে কি চাইছেন আপনারা এরপরে ব্যবস্থা? সুধার তো বলছেন যে করব, পূর্ণাঙ্গ ব্যবস্থা একটা চাই, পূর্ণাঙ্গ ব্যবস্থার মানে এরপরে প্র্যাকটিক্যাল স্টেপ আপনাদের কি আছে? এটা এখন যেহেতু নতুন একটা সাবজেক্ট, এটা মানুষের কাছে এখন যাচ্ছে, আলোচনা পর্যালোচনা চলছে। হুম এরপরে আমাদের যেটা টিম রয়েছে, সেই টিম হুম মিলে আরো রিসার্চ গবেষণা করবে, এটাকে আরো পূর্ণাঙ্গ অবস্থায় যাবে, ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যে পদক্ষেপগুলো সেগুলোর দিকে যাবে। যে হুম স্টেপটা আছে সেটা হচ্ছে এখন এটা প্রচার হচ্ছে, যখন মিডিয়াতে আসবে, প্রচার হবে, আলোচনা হবে, তখন জনগণ যদি চায় যে এরকম একটা ব্যবস্থা প্রয়োজন বা এই ব্যবস্থাটাই আমাদের প্রয়োজন এখন, তখন সার্ভে হবে কতজনের পক্ষে আছে। তখন এখনকার যে নির্বাচন ব্যবস্থা আছে, নির্বাচন ব্যবস্থার মাধ্যমে নতুন ব্যবস্থা আসবে। নতুন ব্যবস্থা ও আসার মানে এখন আসার আপনারা জাস্ট একটা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন যে এই ব্যবস্থাটা ভালো এবং এইটার জন্য আপনারা সবাই একটা মানসিক ভাবে প্রস্তুত হন, মানে এইরকম একটা ব্যাপার নাকি? হ্যাঁ, এই মানুষের সমর্থন দরকার না, মানুষ তাকে জানুক যে ব্যবস্থাটা সত্যি তার পক্ষে উপকারী হবে কিনা। যেমন আপনি যেমন খানিকটা বুঝে আপনি বলছেন যে না, এইটুকু এইটুকু বিষয় আমার ভালো লাগছে, তাই না? বাকি হুম বিষয়গুলো আলোচনা করলে আপনি আরো পড়লে আরো স্পষ্ট হবেন, আরো আলোচনা প্রসঙ্গে করবো পরে, তাই না? তো হুম এইটা একটা বড় কাজ। এখন আপনি যখন ব্যাপারটা বুঝবেন, দেখবেন যে এখানেই আলটিমেট সলিউশন আছে, তখন এটা প্রচার করবেন, মানুষকে এটা বলবেন। একদিকে মাউথ পাবলিসিটি হবে, একদিকে আলোচনা হবে, একদিকে মানুষ বিভিন্ন ভাষায় আমাদের বইগুলো অনুবাদ হচ্ছে, লেখাগুলো, চ্যানেলগুলো আছে, সেখানে ভিডিও অডিও মানুষ দেখছে, বুঝবে। তখন সার্ভে হুম হবে, অটোমেটিক অনলাইনেই সার্ভে হবে, মানুষ আমাদের অ্যাপ আসবে, ওয়েবসাইট অলরেডি আছেই, পরে অ্যাপ আসবে, সেই অ্যাপ সবার কাছে যাবে, সেখানে মানুষ তার রিভিউ লিখবে, মতামত জানাবে। তখন আচ্ছা তখন পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রি হবে। এটা আরো ধরুন 5-7 বছর পরের কথা বলছি। এখন ধরুন এটার ব্যবস্থাটাই এখন সবার কাছে যাচ্ছে, প্রচার হচ্ছে, সার্ভে হচ্ছে বলতে পারেন, আচ্ছা সমীক্ষা হচ্ছে এখন। তখন পলিটিক্যাল পার্টি আসবে, তখন ভোটের মাধ্যমেই নতুন সরকার আসবে। এটা কেন্দ্রীয় সরকারের কথা বলছি। আচ্ছা এটা আসার পর 5 বছরের একটা রূপান্তর প্রক্রিয়া চলবে, মানে ট্রানজিশন পিরিয়ড। হুম 5 বছর পর পুরোপুরি নতুন ব্যবস্থাটা যে যে সুফলগুলো আছে সেগুলো মানুষ পাবে। ঠিক আছে, ব্যবস্থার জন্য ওগুলোর জন্য ঠিক আছে, মানে মানুষের এই যে বাহ্যিক ব্যবস্থাটা আপনারা করতে চাইছেন খুব ভালো জিনিস, হ্যাঁ এটাতে যদি কোনো রকম মনে হয় যে পার্টিসিপেশন লাগে আমি আছি। ঠিক আছে। হ্যাঁ, সেজন্য ধন্যবাদ আপনাকে। না, আপনাকে বুঝে মনে হচ্ছে যে আপনি সচেতন এবং আপনি পড়াশোনা করেন, জানেন, বোঝেন। আহ, হুম, তাই আপনাকে ফোনও করলাম আমি কথা বলার জন্য। ঠিক আছে, আপনার ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ তো আমাদের বইটা যদি আপনি পড়ে নেন, ব্যবস্থার বইটা তো 250 পাতার আছে, আর দর্শনের বইটা 150-র কাছাকাছি আছে। তো আপনাদের কি পিডিএফ বইটা মানে পিডিএফ বই এমনি বুক আকারে অ্যামাজন বা কোথায় অ্যাভেলেবেল আছে বইটা কেনার জন্য? হ্যাঁ, অ্যামাজন আছে, ফ্লিপকার্টও আছে। আচ্ছা, তাহলে সেখান থেকে কিনে নেবো, কারণ মোবাইল থেকে পড়াটা খুব একটা বেশিক্ষণ হয় না, পুরো হ্যাঁ, বেশি পড়া। দেখুন এটা তো সামাজিক বিষয়, আমরা সকলের জন্যই ওপেন করে রেখেছি, যে যেভাবে পারবে সে পড়তে পারে। আমি এটাও বলে দিই যে কারো যদি পড়ে যদি মনে হয় যে এখানে সত্যি কাজের কাজ কিছু আছে, তারা তখন সেটা অর্ডার করে নেয় অনলাইন থেকেই। হ্যাঁ না, বইটা আমি বই তো আমি পড়ি, আমি প্রচুর বই কিনি বুঝেছেন। তো বেশিরভাগ বই এখন আমার আগে সামাজিক বই পড়তাম, তার আগে অনেক ধরনের বৈজ্ঞানিক বই পড়েছি, তারপরে এখন রিসেন্ট আমার স্পিরিচুয়ালিটির দিকে একটু ঝোঁক হচ্ছে, তখন আমি দর্শনের বই প্রচুর পড়ছি। আপনাদেরটাও ঠিক আছে, পড়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, পরে আপনার যে কোনো রকম প্রশ্ন এলে অবশ্যই ফোন করবেন বা হ্যাঁ অবশ্যই। লিখবেন, কোনো হুম, সমস্যা নেই। কারণ বিষয়টাই জনগণের বিষয়, জনগণের সমস্ত রকম প্রশ্নের উত্তর হওয়া জরুরি। কারণ যেহেতু আমরা বলছি যে নতুন ব্যবস্থার কোনো রকম শ্রেণী সংগ্রাম, কোনো রকম হিংসা বা কম্পিটিশন থাকবেই না, তাহলে সেইভাবে সকলের যে প্রশ্নগুলো তার উত্তরগুলো দরকার এখানে আছে কিনা তার মতো করে বুঝে নেওয়ার দরকার, তাই না? সেজন্য আমরা এটাকে ব্যক্তিবাদও বলছি, যে প্রত্যেকটা ব্যক্তি বুঝে নিক যে এই ব্যবস্থার মধ্যে তার যে সমস্যাগুলোর সমাধান হবে কিনা। এবং প্রত্যেকটা ব্যক্তি যদি নিজে থেকে বুঝে নেয়, তবেই বলা যাবে এটা ঠিক আছে। সে তো অবশ্যই। কেউ যাতে অন্য কাউকে ডিক্টেট না করে, কাউকে যাতে বাধ্য না করে যে তুমি এটাকে সমর্থন কেন করছো না, এটাকে সমর্থন করো, যেরকম আজকাল করা হয়, তাই না? হুম হুম যে রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা মানুষকে প্রভাবিত করে, হুম হুম হুম। এটা যেন না হয়। তাই জন্য সমস্ত ওরা যদি ভাষায় সমস্ত রাজনীতি- মানুষের কাছে যাচ্ছে, সে নিজের বিবেক দিয়ে বুঝে নিক এটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ তো এরকমই পরে অ্যাপ আসবে, সবাই সবার মোবাইলে থেকে ডাউনলোড করে সবাই রিভিউ ডিরেক্টলি দিতে পারবে, কোনো রকম কারোর ইনফ্লুয়েন্স ছাড়াই। তো এখানে কোনো আচ্ছা বিরোধিতা করার প্রশ্ন নেই, কারণ দেখুন আমরা অনেক সময় ভাবি যে যদি অমুক দল বিরোধিতা করে, অমুক পার্টি যদি সমস্যা বাধায়, তো আমরা বলছি যে এই ব্যবস্থাটা এমন যে সেখানে সকলেরই
উন্নতির কথা বলা আছে, সকলেরই লাভের কথা বলা আছে, এটা দল মত ধর্ম নির্বিশেষে। কারণ প্রত্যেকে যদি এখান থেকে লাভবান হয়, তাই না, তাহলে সে বিরোধিতা করবে কেন? ভালো কথা, হ্যাঁ তার সেটা যদি বটে। তার যদি এখানে লাভ থাকে, সিকিউরিটি থাকে, সুরক্ষা থাকে, তার পরিবারের শিক্ষা জীবিকা সুখ সুবিধা, বাড়ি গাড়ি সব যদি ব্যবস্থা থাকে এখান থেকে, তাহলে সে বিরোধিতা করবে কেন, তাই না? সে তো বটেই। হ্যাঁ, এইরকম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থার কথাই আমরা বলছি। হুম হুম। সেটাই। তো ঠিক আছে, আমি আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আপনি দেখে নিন। আর যে কোনো প্রশ্ন এলে আমাকে ফোন করবেন, জানাবেন, তাহলে আমার ভালো লাগবে এটা যে আপনি রিভিউ করছেন বা সমীক্ষা করছেন। ঠিক দরকার। আছে, অবশ্যই। ওকে ওকে, ধন্যবাদ। ধন্যবাদ।